বিএনপি থেকে পদত্যাগ করলেন দলের ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা এভাবেই বিএনপি ছাড়বে আশাবাদ আওয়ামী লীগের। তাভেলা হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন বিএনপি নেতার সাবেক কমিশনার কাইয়ুম 11 দিন ধরে অবস্থান করছেন লন্ডনে, অন্য দেশের আশ্রয় নেয়ার পরিকল্পনা। গোপালগঞ্জের সিরিজ বোমা হামলা মামলায় 5 জনকে 10 বছরের কারাদণ্ড, মুফতি হান্নানের ভাই সহ 4 জন খালাস। পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো উদ্ধার নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা। সুন্দরবনের আশপাশে নৌযান দুর্ঘটনায় হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য, আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনে হয়রানির শিকার চট্টগ্রামের বাসিন্দারা, টাকার বিনিময়ে ফর্ম দেওয়ার অভিযোগ, সংশোধনের সঠিক নির্দেশনা না থাকায় চরম দুর্ভোগ। বাংলার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি ইশরাত জাহান। আজ তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তাই আমার ছোট্ট উপহার। লুসি অলিভার আসে স্পেন থেকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী। গত রাতে পদত্যাগের চিঠি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের মাধ্যমে চেয়ারপারসনের কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসেছে বিএনপি। রাজনৈতিক দলগুলো মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি। সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি যখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে দলীয় সব পদ থেকে পদত্যাগ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে বনানীর নিজ বাসায় সাংবাদিকদের তিনি জানান, এ সংক্রান্ত একটি চিঠি বুধবার রাতেই ভারপ্রাপ্ত মহাসচিবের মাধ্যমে দলীয় প্রধানের কাছে পাঠানো হয়েছে। ব্যক্তিগত কারণেই এই পদত্যাগ বলেও জানান তিনি। চিকিৎসাধীন আছি ডাক্তারের কাছে, আমার বা চোখে প্রায় পুরোটাই বন্ধ হয়ে যাচ্ছে, এখানে আমার অস্ত্রোপচার করতে হবে। এর মধ্যে আমি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের মারফতে আমি এটা হস্তান্তর করেছি, মহাসচিবের কাছে হস্তান্তর করেছি গতকাল সন্ধ্যায়। উনি প্রাপ্তি স্বীকার করেছেন চিঠিটা। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মূল্যবোধের অবক্ষয় হয়েছে। বিএনপিও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির যে প্রতিষ্ঠাতা, চিন্তাধারা যে মূল্যবোধের ভিত্তিতে একটা গঠনমূলক রাজনীতির কথা ভেবেছিলেন, অনেকের মনে প্রশ্ন, আমার মনেও সেই প্রশ্ন, বিএনপি সেখানে কতটুকু রয়েছে। বিদেশি হত্যায় রাজনীতিবিদদের জড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে এই মুক্তিযোদ্ধা বলেন, যারাই জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করা হোক। অভিযোগ তো অভিযোগই, যে কোনো ব্যক্তি একটা অভিযোগ করতে পারে। আমার বিরুদ্ধে অভিযোগ আছে অনেক, অভিযোগের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, এটা তদন্তের মাধ্যমে এটা প্রমাণিত হোক। শমসের মোবিন চৌধুরী বীর বিক্রম খেতাব পাওয়া একজন মুক্তিযোদ্ধা। তিনি 2005 থেকে 7 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। 2008 সালে বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে পরের বছর দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান। আমাদের মহান মুক্তিযুদ্ধের আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শমসের মোবিন চৌধুরী পদত্যাগ বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। শমসের মোবিন চৌধুরী অপশন নিতে চান রাজনীতি থেকে, তো দলীয় চেয়ারপারসন আসলে হয়তো এভাবে সিদ্ধান্ত নেবে। প্রবীণ নেতা হিসাবে বিএনপির জন্য উনি অনেক শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন। আমরা মনে করি তার এই কন্ট্রিবিউশন দল সবসময় স্মরণ করবে এবং তারা সত্যিকারে যদি অবসর গ্রহণ করেন তাহলে দলের অনেক ক্ষতি হবে আমি মনে করি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা একে একে বিএনপি থেকে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর ধানমন্ডি 3-এ দলীয় সভানেত্রীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপিকে ঢেলে সাজানোর পরামর্শ দেন মাহবুবুল আলম হানিফ। সাম্প্রতিককালে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি অনাস্থা ব্যক্ত করে বেগম খালেদার উপদেষ্টা শমসের মোবিন চৌধুরী উনি দল থেকে পদত্যাগ করেছেন। আমার বিশ্বাস, বিএনপির মধ্যে এখনো যারা বিবেকবান মানুষ আছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা প্রত্যেকেই এই দল থেকে বা এই সন্ত্রাসী নেতৃত্ব থেকে তারা বেরিয়ে আসবেন এবং বিএনপি বেগম খালেদা এবং তারেক রহমানকে বাদ দিয়ে নতুন করে ঢেলে সাজাবেন। তাহলে যদি তারা মানুষের আস্থা অর্জন করতে পারেন।
ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন বিএনপি নেতা সাবেক কমিশনার এম.এ. কাইয়ুম বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। গতকাল পূর্ব লন্ডনের একটি বিয়ের অনুষ্ঠানে তাকে দেখা যায়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে এম.এ. কাইয়ুম বলেন, গত 11 দিন ধরে লন্ডনে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও লন্ডনে অবস্থানের বিষয়টি তিনি গোপন রাখার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলেও সাংবাদিকদের কাছে দাবি করেন তিনি। আগামীতে অন্য কোনো দেশে তার আশ্রয় নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান কাইয়ুম। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাভেলা সিজার হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন হিসেবে এই বিএনপি নেতার নাম গতকাল প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে জানান। গোপালগঞ্জের সিরিজ বোমা হামলা মামলায় 9 আসামির মধ্যে 5 জনকে 10 বছরের কারাদণ্ড এবং মুফতি হান্নানের ভাই আনিসুল সহ 4 জনকে খালাস দিয়েছেন আদালত। 2005 সালে দেশব্যাপী সংগঠিত সিরিজ বোমা হামলার প্রায় 10 বছর পর আজ এই রায় দেন আদালত। সকালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক মমতাজ বেগমের আদালত এই রায় দেন। সেই সাথে দণ্ডপ্রাপ্ত 5 আসামিকে 10,000 টাকা করে জরিমানাও করেছেন আদালত। 2005 সালে 17 আগস্ট দেশের 63 জেলায় একযোগে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এরই অংশ হিসেবে সেদিন গোপালগঞ্জের বিভিন্ন স্থানেও বোমা হামলা হয়। পরে ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হলে ঘটনার প্রায় 10 বছর পর আজ এই রায় দেওয়া হয়। মোট আসামি 12 জন, তার ভিতরে 4 জনরে খালাস দিয়েছেন আর 5 জনরে 10 বছরের কনভিকশন দিয়েছেন, সশ্রম কারাদণ্ড প্রদান করছে। এই রায় আমার মনোভূত হয় নাই। তবে অত্র প্রসঙ্গে আমি মহামান্য হাইকোর্টের ডিএজি সাহেব আছেন, তার সাথে একটু কনসাল্ট করবো যে আমরা আপিলে যাব কি যাব না। মাননীয় আদালত যথাযথ সাক্ষী না থাকা সত্ত্বেও চাক্ষুষ সাক্ষী বা কিংবা কোরোবোর্ডের সাক্ষী অন্যান্য যেসব পেপারস না থাকা সত্ত্বেও মাননীয় আদালত আমাদের 5 জন আসামিকে সাজা দিয়েছেন। এটা আমরা অসন্তুষ্ট। এই কারণে আমরা একটু উচ্চ আদালতে যাব। বাংলার সময় আরো থাকছে। মাদারীপুরে জোড়া খুনের মামলায় 4 জনের মৃত্যুদণ্ড। নেত্রকোনায় সত্যবান হাজং হত্যার ঘটনায় 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। এবং বাংলাদেশের বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন নতুন দ্বার উন্মোচিত করতে পারে পর্যটন সম্ভাবনার। রামুর বৌদ্ধ বিহার পরিদর্শনে সফররত বিভিন্ন দেশের পর্যটন মন্ত্রীরা। মংলার পশুর নদীতে 510 মেট্রিক টন কয়লা নিয়ে কার্গো ডুবির তৃতীয় দিনেও শুরু হয়নি উদ্ধার তৎপরতা। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ। বন বিভাগে দায়ের করা মামলায় আটক কার্গোর মাস্টার বুলু কাজীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এখনও উদ্ধার তৎপরতা শুরু না হওয়ায় কয়লা বোঝাই কার্গো জাহাজটি পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। ছোট বড় নৌযান চলাচল স্বাভাবিক রাখতে একটি ড্রাম দিয়ে দুর্ঘটনাস্থল চিহ্নিত করে রাখা হয়েছে। এদিকে ডুবে যাওয়া কার্গো জাহাজ মালিকের পক্ষ থেকে বুধবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে বেসরকারি একটি প্রতিষ্ঠান। মালিক পক্ষ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে বিআইডব্লিউটিএ রিপোর্ট দিলেই উদ্ধার কাজ শুরু করবে তারা। মঙ্গলবার রাত 8টার দিকে নদীর জয়মণিঘোল এলাকায় কয়লা বোঝাই এমভি জিয়ারাজ নামের কার্গো জাহাজটি ডুবে যায়। এর আগে 2014 সালের 9 ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নাস তেল বোঝাই একটি ট্যাঙ্কার জাহাজ ডুবে যায়। বিদ্যুতের উপরতলা জাগানো ছিল। আজকের এই পানির কারেন্টের গতি খুব বেশি, ওই জায়গার ওই জাহাজটা ঘুরিয়ে ডাবি গেছে। কার্গোটা ডুবার পরে যেহেতু এর মধ্যে কয়লা আছে এবং ভিতরে ওদের ব্যবহারের জন্য তেলও ছিল, ডিজেল ছিল, তো এইসব যেহেতু পানিতে তেল যেহেতু পানিতে ভেসে গেছে, কয়লা যেহেতু ডুবে আছে, আমরা আশঙ্কা করতেছি এটার দ্বারা কোনো একটা ক্ষতি হইতে পারে। সুন্দরবনের আশপাশের নদ নদীতে একের পর এক নৌযান দুর্ঘটনা বনের ভবিষ্যৎ নিয়ে ভাবিয়ে তুলেছে পরিবেশবিদদের। গেল বছর তেল বিপর্যয়ের পর সার ও কয়লাবাহী নৌযান ডুবির ঘটনায় ওই এলাকায় জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। পরিবেশবিদরা বলছেন, নিয়ম মেনে নৌযান না চলার কারণেই ঘটছে এমন দুর্ঘটনা। এক্ষেত্রে সুন্দরবনের জলসীমা দিয়ে পরিবহন বন্ধের আইন করার পরামর্শ তাদের। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে।
2014 সালের 9 ডিসেম্বর সুন্দরবনের শালা নদীতে ফার্নেস অয়েলবাহী ট্যাঙ্কার ডুবির ঘটনার পর বিশ্ব মিডিয়ার শিরোনাম হয়েছিল সুন্দরবন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে বন রক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা জানানো হয়েছিল। এরপর চলতি বছরের 5 মে শরণখোলার মরাভোলা নদীর চরে ঘটে সারবাহী কার্গো ডুবির ঘটনা। সবশেষ মঙ্গলবার রাতে জয়মনিতে কয়লাবাহী কার্গো ডুবে যায়। একের পর এক এসব ঘটনা সুন্দরবন ও এর আশপাশের জলজ প্রাণীর অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পানিতে কিন্তু এই ধরনের রাসায়নিক পদার্থগুলো মিশে পানিতে এক ধরনের বিষক্রিয়া তৈরি করবে, যার ফলে সেখানে যে জলজ প্রাণীরা আছে তারা কিন্তু স্বাভাবিকভাবে সেখানে থাকতে পারবে না। এদের যে খাদ্য চক্র, সেই খাদ্য চক্র ব্যাহত হতে পারে। আর একটা বিষয় আছে যে এই স্যালাইন ওয়াটার যদি বনভূমিতে যায় তাহলে সেটা বনভূমির ক্ষয়ক্ষতি করতে পারে। এদিকে পরিবেশবিদরা বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে অভিহিত করে সুন্দরবনের নদ নদীর মধ্য দিয়ে নিয়ম মেনে নৌযান না চলাচল করাকে দায়ী করেছেন। এইটা প্রতিরোধ কল্পে সরকারের আশু ব্যবস্থা নিতে হবে, না হলে আমাদের যে সুন্দরবন এবং জীববৈচিত্র্য এটি হুমকির মুখে চলে যাবে। তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কয়লা, পানি বা বৃক্ষরাজির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। সুন্দরবনের ওয়াটারে সিল্টের ভিতর এমন কিছু কম্পোনেন্ট থাকে যে কোনো টক্সিক এলিমেন্টকে তারা নিউট্রাল অবস্থায় আনতে পারে। এটা স্টাডিতে রেখেছি, 1 সপ্তাহের ভিতর টোটাল অ্যানালাইসিসের একটা রিপোর্ট দিতে পারবো। এই অবস্থায় জীববৈচিত্র্যের ওপর হুমকি স্বরূপ দ্রব্য সুন্দরবনের জলসীমা দিয়ে পরিবহন বন্ধে আইন করার পরামর্শ বিশেষজ্ঞদের। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। মাদারীপুরের রাজৈরে জোড়া খুনের মামলায় 4 জনের মৃত্যুদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া এই মামলার আরও 9 আসামিকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক শাহেদ নুরুদ্দিন আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। মামলা সূত্রে জানা যায়, 2003 সালে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সরমঙ্গলে বাড়ি ফিরছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল হক মোল্লার সমর্থক সৈয়দ আলী মোল্লা ও সুলেমান মোল্লা। এ সময় তাদের 2 জনের উপর অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই 1 জন এবং চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যান। পরদিন নিহতের পরিবার রাজৈর থানায় একটি হত্যা মামলা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে হালিম সর্দার ছাড়া মহিউদ্দিন, সোহাগ ও হবি শিকদার পলাতক রয়েছেন। দীর্ঘ 7 বছর মাদারীপুর আদালতে মামলাটির বিচার চলার পর 2010 সালে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এ মামলাটি স্থানান্তর করা হয়। ইসুফ আলী মোল্লার বাড়ির উঠানে তাদেরকে গুলিবিদ্ধ ও রক্তাক্ত জখম করে ঘটনাস্থলে সৈয়দ আলী মোল্লা ইন্তেকাল করেন এবং 22/2/2003 তারিখে চিকিৎসাধীন অবস্থায় সুলেমান মোল্লা ইন্তেকাল করেন। মহিউদ্দিন হাওলাদার সহ 4 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন এবং 9 জনকে 10 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। নির্বাচন সংক্রান্ত ঘটনার প্রতিপক্ষের আক্রোশের শিকার হইয়া মিথ্যা মামলায় তারা আসামি হয়েছে। এই জন্যে এই জাজমেন্টের বিরুদ্ধে আমরা আসামি পক্ষ সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে আপিল করব, আপিল করলে আমরা ন্যায় বিচার পাব। নেত্রকোনায় সত্যবান হাজং হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হামিদ এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে 2009 সালের 23 এপ্রিল সদর উপজেলার বারমানি লক্ষ্মীপুরে নিজ বাড়িতে প্রতিপক্ষের হামলায় নিহত হন সত্যবান। পরদিন নিহতের বাবা তুশিল হাজং বাদী হয়ে দুর্গাপুর থানায় 4 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সে বছরই গ্রেপ্তারকৃত সব আসামিরা হত্যার কথা স্বীকার করে। পরে ওই বছরের 28 সেপ্টেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ। 15 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ 6 বছর শুনানি শেষে এ রায় দেন আদালত। পাবনায় খ্রিস্টান ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি জেএমবির আঞ্চলিক কমান্ডার রাকিবুল হাসানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে পাবনা আমলি আদালত 2-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম এই আদেশ দেন। পুলিশ জানায়, আসামি রাকিবুল হাসানকে আজ আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল পাবনার সদর উপজেলার টেবুনিয়া এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। এদিকে এই মামলায় আগে জেএমবির আরও 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত 5 অক্টোবর 3 যুবক ঈশ্বরদীপ ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে তার নিজ বাসায় গলা কেটে হত্যার চেষ্টা করে। তাদের নির্দেশদাতা এক বড় ভাই আছে, যে স্বীকার করছে কিন্তু তাকে সে চিনে না, তার চেহারা দেখেছে। আমরা সব মিলিয়ে তাকে আমরা বিজ্ঞ আদালতের কাছে 10 দিনের আবেদন করেছিলাম রিমান্ডের জন্য।
বিজ্ঞ আদালত আমাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে ওই আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা এখন অভিযান পরিচালনা করব। হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের আসা যাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, বিদেশি হত্যা ও হোসেনি দালানে বোমা হামলার মতো ঘটনার পর দেশের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি কোনো অপরাধী যাতে দেশে প্রবেশ করতে না পারে তাই হিলি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে যাত্রীদের পাসপোর্টের যাবতীয় তথ্য যাচাই বাছাই শেষে তাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া দেশের কোনো অপরাধী কিংবা সন্দেহভাজন ব্যক্তি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতে কোনো প্রকার সন্ত্রাসী দেশের বাইরে যেতে না পারে, পক্ষান্তরে বিদেশ থেকে কোনো সন্ত্রাসী লোকজন যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে, এই বিষয়ে আমরা সর্বদা সতর্ক আছি। এবং রিসেন্ট কিছু বিদেশি নাগরিকদের প্রতি নিষেধাজ্ঞা জারি আছে, তারা যেন কোনো প্রকার আমাদের দেশে প্রবেশ করতে না পারে এই ব্যাপারে আমরা সার্বক্ষণিকভাবে সতর্ক দৃষ্টি রাখছি। আবারও পেছালো সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ। আগামী 4 ও 5 নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কিশোর কুমার জানান, দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মকবুল আহসানের আদালতে আজ চতুর্থ দিনের মতো 3 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা ছিল। এ সময় হবিগঞ্জের পৌর মেয়র JK গৌস সহ 5 আসামিকে আদালতে হাজির করা হয়, কিন্তু মামলার বাকি আসামি ও তাদের আইনজীবীরা উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ করতে পারেননি বিচারক। জাতীয় পরিচয়পত্রের ভুল ত্রুটি সংশোধনের শেষ সময়ে এসে চরম ভোগান্তি পোহাচ্ছেন চট্টগ্রামের শত শত বাসিন্দা। বিনামূল্যের ফর্ম কিনতে হচ্ছে টাকা দিয়ে, আবার পূরণের পর ফর্ম জমা দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। সেই সঙ্গে ভুল সংশোধনের জন্য কি ধরনের তথ্য প্রমাণ জমা দিতে হবে তার সঠিক নির্দেশনা না থাকায় হয়রানির শিকারও হতে হচ্ছে তাদের। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমি জন্ম নিবন্ধন দিয়েছি, সবকিছু দিয়েছি, ভুল করতে তো তারা, কিন্তু আমরা কি জন্য খেচারত দিচ্ছি আমরা নিজেও বুঝতেছি না। ভুল সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র জমা দিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কিছুটা ক্ষুব্ধ প্রতিবন্ধী সেকান্দার হায়াত আরমান। শুধু আরমান একা নয়, শেষ মুহূর্তে এসে ভোগান্তির শিকার হতে হচ্ছে সবাইকে। নির্বাচন কমিশনে সরবরাহকৃত বিনামূল্যের ফর্ম কিনতে হচ্ছে ফটোস্টেটের দোকান থেকে, মাটিতে বসে পূরণ করতে হচ্ছে সে ফর্ম। দীর্ঘ লাইন ধরে শেষ প্রান্তে পৌঁছার পর জানানো হচ্ছে নানা ভুলের কথা। এখানে অনেকেই লাইন ব্রেক করে আগে ভাগে ঢুকে যাচ্ছে, লাইন ব্রেক ডাউনের ব্যাপারে ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা বলার পরও শুধু নাম অ্যাড্রেসটা চেঞ্জ করব, ওইটা 2 দিন পরে আজকে সিরিয়াল পেলাম। ফর্ম নাকি দিচ্ছে না, পাশে ফরেস্টেটের আছে, ওখানে আমি 5 টাকা দিয়ে ফর্ম নিয়ে আসছি। নাগরিকদের খুব শীঘ্রই নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ স্মার্ট কার্ড দিতে যাচ্ছে। তাদের গণবিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যমান জাতীয় পরিচয়পত্রের ভুল ত্রুটি সংশোধনের ফর্ম জমা দিতে হবে 31 অক্টোবরের মধ্যে। এই অবস্থায় প্রয়োজনীয় জনবল না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশনের এই কর্মকর্তা। লোকজনের যেন অধিকতর সেবা পেতে পারে সেই জন্য এই সকল কাগজপত্র দিতে হচ্ছে। এই কাগজপত্রগুলো সংগ্রহ করতে লোকজনের কিছু ভোগান্তি হচ্ছে, সকলেরই আবেদনগুলো গ্রহণ করা হবে এবং আমরা যথানিয়মে নির্বাচন কমিশনে প্রেরণ করব। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে 30 ও 31 অক্টোবর শুক্র এবং শনিবার সরকারি বন্ধ, তাই ফর্ম জমা দিতে পারা নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে অনেকেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জামাতের আমির মাওলানা কুতুবউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে শহরের কাজীপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সরাইল ও জেলা সদর থানায় নাশকতা সহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই মাওলানা কুতুবউদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। সরাইলের জামাতের আমির মাওলানা কুতুবউদ্দিনকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। তার নামে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং আমরা কালকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে সে নাশকতার পরিকল্পনা হচ্ছে কাজীপাড়ায় বাসায় বসে। আমরা কাজীপাড়া থেকে গত রাত্রে তাকে আমরা আটক করি। ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত প্লাস্টিকের পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংসের সময় এক ভূমি কর্মকর্তা সহ 2 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায় দুপুরে বেশ কয়েকজন ভূমি কর্মকর্তা সহ ভ্রাম্যমাণ আদালত মুহুরী নদীর একাধিক ঘাটে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন সহ বিপুল পরিমাণ প্লাস্টিকের পাইপ জব্দ করে তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পাইপগুলো আগুনে দিয়ে ধ্বংস করার সময় ভূমি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম ও অফিস সহকারী তপন চন্দ্র পালের শরীরে আগুন ধরে যায়। পাইপগুলো আমরা জড়ো করে সেগুলো ডিস্ট্রয় করার জন্য সেগুলোতে আগুন লাগানো হয়েছিল। সেই আগুন আমরা সবাই ছিলাম পাশে, ওনারাও আমাদের পাশে ছিল, আমাদের গায়েও লাগতে পারতো সেটা বাতাসে আগুনটা তার গায়ে লেগে গেছে। একটা হলো 45% বার্ন, ওটা আমরা চিটাং ঢাকা মেডিকেল কলেজে আমি বার্ন ইউনিটে প্রেরণ করছি। আর হলো 5% বার্ন, এটা আমরা এখানে ভর্তি করছি। আমাদের যেখানে সার্জন সাহেব আমি নিজে স্বয়ং উপস্থিত ছিলাম এবং সুন্দরভাবে এখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছি আমরা। বাংলাদেশের বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্ব ঐতিহ্যের অংশ, আর এ থেকে পর্যটন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হতে পারে। আন্তর্জাতিক বুদ্ধিস্ট পর্যটন সম্মেলনের অংশ হিসেবে সকালে রামুর বৌদ্ধ বিহার পরিদর্শনের সময় এমন আশাবাদ ব্যক্ত করেন সফররত বিভিন্ন দেশের পর্যটন মন্ত্রী সহ প্রতিনিধিরা। পর্যটন মন্ত্রীর দাবি, এ সফরের মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা অটুট রয়েছে। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকালে উত্তর মিঠাছড়ির বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে 2002 সালে স্থাপিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম গৌতম বুদ্ধের 100 ফুট সিংহ সজ্জা মূর্তি পরিদর্শনে আসেন বিভিন্ন দেশের পর্যটন মন্ত্রী সহ 18 সদস্যের প্রতিনিধি দল। এরপর তারা খ্রিস্টপূর্ব 308 সালে সম্রাট অশোক কর্তৃক স্থাপিত মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার ও সম্রাট অশোকের আবক্ষ মূর্তি সহ বিহারের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এই মন্দিরটি শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের জন্যই গুরুত্বপূর্ণ। তাই এই মন্দিরটি অবশ্যই যথাযথ দেখাশোনা প্রয়োজন। আর বাংলাদেশ যে পর্যটনের সম্ভাবনাময় স্থান তা বিশ্বে তুলে ধরা হবে বলে জানালেন জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTOর মহাসচিব। এখানকার মানুষ এবং এদেশের সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা সব ঐতিহ্য সংরক্ষণে কাজ করছেন। আমি চাই আরো মানুষ এখানে আসুক। এদিকে পর্যটন মন্ত্রী জানালেন, প্রতিনিধি দলের এ সফরের মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা অটুট রয়েছে। বাংলাদেশে যে প্রচার এবং প্রচারণা, নেতিবাচক যে প্রচারণা চলছে তার মধ্যে দাঁড়িয়ে এটা প্রমাণ করলো যে বাংলাদেশ কেবল নিরাপদ দেশ নয়, এখানে এই ধরনের অনুষ্ঠান হতে পারে। চীন, জাপান, কোরিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, থাইল্যান্ড, ভুটান, নেপাল, আফগানিস্তান ও ভারতের পর্যটন মন্ত্রী সহ উচ্চ পদস্থ কর্মকর্তা প্রতিনিধি দলে ছিলেন। সময় সংবাদ, কক্সবাজার। কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোর কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকাল সম্পর্কে কোনো ধারণা নেই, সচেতন নন অভিভাবকরাও। এতে মানসিক ও শারীরিক নানা সমস্যায় বয়ঃসন্ধিকাল পার করছে এখানকার কিশোর কিশোরীরা। কুড়িগ্রাম থেকে মমিনুল ইসলাম মঞ্জুর পাঠানো তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছিটমহলের মানুষ দীর্ঘ 68 বছর ধরে অবরুদ্ধ থাকায় রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা পাননি। গড়ে ওঠেনি স্বাস্থ্য ও শিক্ষা সহ কোনো প্রতিষ্ঠান, ফলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা সেবা গ্রহণের সুযোগ ঘটেনি এখানকার অধিবাসীদের। আমাদের শরীরে যে পরিবর্তন ঘটছে সেটা আমরা জানি না, কেন ঘটছে কেউ আমাদের শিখায় না। বয়ঃসন্ধিকালে যে প্রবলেমগুলো হয় এগুলোর প্রাতিষ্ঠানিক কোনো আমরা পাইনি। অভিভাবকরাও বয়ঃসন্ধিকাল সম্পর্কে সচেতন নয়। বাপ মাও যেটুক শিখেছে বা আমরাও বাচ্চা কাচ্চা যেটুক শিখেছি এইটুকে। গোপন বিষয়, কেউ আলোচনা করে না, আমরা জানিও না। অবশ্য সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোর কিশোর কিশোরী এবং অভিভাবকদের বয়ঃসন্ধিকাল সম্পর্কে সচেতনতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। স্বাস্থ্য পরিবার কল্যাণ সহকারী নিয়োগের প্রক্রিয়া চলছে। এদের মাধ্যমে যথাশীঘ্র সম্ভব এখানকার কিশোর কিশোরী এবং তাদের অভিভাবকদের বয়ঃসন্ধিকাল বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হবে। কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত 12টি ছিটমহলের মোট জনসংখ্যা 8132 জন। এই মোট জনসংখ্যার 5 ভাগের 1 ভাগই হচ্ছে কিশোর কিশোরী। সময় সংবাদ, কুড়িগ্রাম।
টাঙ্গাইলে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা। এতে প্রথম দিনে লাখো মুসল্লির সমাগম হয়েছে। ইজতেমা পরিচালনা কমিটি জানায়, ফজরের নামাজের পর থেকে টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমবেত হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় গত বছর বিশ্ব ইজতেমাকে 2 ভাগে বিভক্ত করা হয়। ঢাকা ও এর আশপাশের 32টি জেলার মুসল্লিরা টঙ্গীর ইজতেমায় অংশগ্রহণ করবেন। সিলেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদ হাইজাকির নেতৃত্বে নগরের জল্লারপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খালের 2 পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে অবৈধ সব স্থাপনা উচ্ছেদে সিটি কর্পোরেশনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যার জন্য প্রথমবারের মতো পেডিয়াট্রিক আইসিইউ ইউনিট স্থাপন করা হয়েছে। দুপুরে পিএইচপি ফ্যামিলি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ইউনিটটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সংকটাপন্ন শিশু রোগীদের মধ্যে 10 জন এখানে উন্নত চিকিৎসার সুযোগ পাবে। এছাড়া অনেক কম খরচে শিশুরা এখানে চিকিৎসা পাবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। দিনাজপুরে শুরু হয়েছে মাসব্যাপী নাট্যোৎসব। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও ভারতের 19টি নাট্যদল। দিনাজপুর নাট্য সমিতি শতবর্ষ পূর্তি উপলক্ষে নাট্য সমিতি এই উৎসবের আয়োজন করে। মাসব্যাপী এই আয়োজনে দেশ বিদেশের মোট 21টি নাটক মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে। নাট্যোৎসবের পাশাপাশি আয়োজন করা হয়েছে নাট্যকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠান। এছাড়া আগামী 19 নভেম্বর অনুষ্ঠিত হবে নাট্য বিষয়ক একটি সেমিনার। বিলে ঝিলে লাল সাদা পদ্ম। এই দৃশ্য গাইবান্ধার সাঘাটা উপজেলার জাদুরতাইর ঝাড়াবর্ষা ও বুরুঙ্গি বিলের। একদিকে যেমন হচ্ছে এলাকার শোভাবর্ধন, অন্যদিকে পদ্ম বিক্রি করে কারো কারো সংসারে হচ্ছে বাড়তি আয়। আমাদের গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। প্রকৃতি বৈরিতায় আগের মতো বিল ঝিলের জৌলুস অনেকটা হারিয়ে গেলেও গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন বিলে এখনো দৃষ্টি কাড়ে পদ্ম ফুল। সবুজ পাতার মাঝে স্নিগ্ধ এক একটা ফুল যেন নিজেদের রূপ, সৌন্দর্য, সুধা প্রকৃতির মাঝে অকাতরে বিলিয়ে দিচ্ছে স্বমহিমায়। বিলগুলোতে পানি কমতে শুরু করায় গ্রামের শিশুরা এখন ব্যস্ত পদ্ম সংগ্রহের প্রতিযোগিতায়। স্কুলে থেকে আসে, এখান থেকে ফুল তুলে নিয়ে বাজারে 50 টাকা 100 টাকাও বিক্রি করি। অনেক দূর থেকে লোক আসে, আসার পর এগুলো তারা দেখে ছবি তোলে এবং টাকা দিয়ে কিনে নিয়ে যায়। আমরা এই ফুলগুলো বিল থেকে সংগ্রহ করছি এবং এই ফুলগুলো দিয়ে আমরা পুজো করব। শুধু সৌন্দর্যের জন্যই নয়, খাদ্য ও ওষুধি গুণ থাকায় পদ্মফুল সংরক্ষণে সবাইকে এগিয়ে আসা দরকার বলে মনে করছেন উদ্ভিদ বিশেষজ্ঞরা। এই রূপান্তরিত কাণ্ড রাইজম যেটা, এটা আমাশয়, তারপরে ডায়রিয়া, কলেরা ইত্যাদি রোগের ঔষধ তৈরি হয় এটা থেকে। মানুষকে যদি বুঝাতে পারি তাহলে হয়তো বাংলাদেশের অনেক উপকার হবে। গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন বিলে প্রতি বছর আষাঢ় মাস থেকে আশ্বিন কার্তিক মাস পর্যন্ত পদ্ম ফুল দেখতে পাওয়া যায়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি থেকে পদত্যাগ করলেন দলের ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা এভাবেই বিএনপি ছাড়বে আশাবাদ আওয়ামী লীগের। তাভেলা হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুম 11 দিন ধরে অবস্থান করছেন লন্ডনে। অন্য দেশে আশ্রয় নেওয়ার পরিকল্পনা। গোপালগঞ্জের সিরিজ বোমা হামলা মামলায় 5 জনকে 10 বছরের কারাদণ্ড। মুফতি হান্নানের ভাই সহ 4 জন খালাস। পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো উদ্ধার নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা। সুন্দরবনের আশপাশে নৌযান দুর্ঘটনায় হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য, আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনে হরিয়ানার
হয়রানির শিকার চট্টগ্রামের বাসিন্দা, টাকার বিনিময়ে ফর্ম দেওয়ার অভিযোগ, সংশোধনের সঠিক নির্দেশনা না থাকায় দুর্ভোগ চরমে। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।